আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেঘের আড়ালে তুমি গল্পে ৩ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কিন্তু মাঝপথেই থেমে গেল। তার ভেতরে এক প্রবল যুদ্ধ চলছে। সে অস্পষ্ট সুরে নিজেকে প্রশ্ন করল, কেন আমার ভিতরে অতল পাতাল হচ্ছে? কেন এই মেয়েটির চোখের জল আমাকে এতটা দুর্বল করে দিচ্ছে? তিথি তখনও ভয়ের চোটে কাঁপছিল। সে খেয়াল করলো কাবিরের সেই হিংস্র চাহনি এখন এক গভীর বিভ্রান্তিতে রূপ নিয়েছে। কাবির যেন নিজের সাথেই লড়াই করছে। সে তিথির খুব কাছে এসে দাঁড়ালো, এতটাই কাছে যে তিথি কাবিরের উত্তপ্ত নিঃশ্বাসের আঁচ পাচ্ছিল। কাবির তার চেনা লাগা সেই মুখটির দিকে অপলক তাকিয়ে রইল, যেন সে কোনো এক হারিয়ে যাওয়া সম্পদ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এক অদ্ভুত চাহনি নিয়ে কাবির তিথির সামনেই আলমারি থেকে তার পোশাক বের করলো। তিথি তখনও মাথা নিচু করে নিজের কান্নায় ডুবে আছে। কাবির যে তার সামনেই ড্রেস চেঞ্জ করছে সেদিকে তার কোনো খেয়াল নেই। তার পুরো জগৎটা যেন এক নিমিষেই ওলটপালট হয়ে গেছে। কাবির নিলুপ্তভাবে তার ভেজা তোয়ালেটা সরিয়ে পোশাক বদলে নিল। তার প্রতিটি নড়াচড়া এক রাজকীয় অবজ্ঞা ছিল, যেন তিথির উপস্থিতি তার কাছে এখন কোনো বিশেষ গুরুত্ব বহন করে না। অথচ তার মন বারবার তিথির দিকে ফিরে যাচ্ছিল। কাবির বিভ্রান্ত চোখে মেয়েটির দিকে তাকিয়েছিল, যার পরনে সেই সাদা কালো ফ্লোরোর গ্রাউন্ড আর খোলা চুলে বিস্তৃত হচ্ছিল এক চিরচেনা মায়া। ঠিক তখনই দরজার সজোরে ধাক্কা পড়ল। বাইরে থেকে পোমার উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, ভাইয়া দরজা খোল, ভেতরে দেখতো তিথি তোর রুমের দিকে এসেছে কিনা, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিথি নামটা কানে পৌঁছাতেই কাবিরের মস্তিষ্ক যেন একটা বৈদ্যুতিক ঝটকা লাগলো। সে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ওমা আবার চিৎকার করে বলল, ভাইয়া তিথি তোর ঘরে ঢুকেছে কিনা দেখ। ও অসুস্থ বোধ করছিল, হয়তো ভুল করে তোর ঘরে ঢুকে গেছে। আর ও তো বাইরের কেউ না, ও তোর বিবাহিত স্ত্রী। ওর কিছু হলে আব্বু আমাদের কাউকেই ছাড়বে না। কাবিরের হাত দুটো, যা একটু আগে হিংস্রতায় কাঁপছিল, তা এখন অপরাধ বোধে আর প্রচণ্ড বিশ্রমে অবশ হয়ে গেল। সে ধীরে ধীরে নিজের সামনে কুকড়ে থাকা মেয়েটির দিকে তাকালো। যে মেয়েটিকে সে ওয়ান নাইট আর টাকার জন্য প্রস্তাব দিয়েছিল, সে অন্য কেউ নয়। সে তার সেই আইনিভাবে বিবাহিত স্ত্রী, যাকে সে বহু বছর দেখেনি বলে চিনতে ভুল করেছিল। কাবির অস্পষ্ট সুরে বিড়বিড় করে বলল, তিথি, তুমি তুমি সেই তিথি? কাবির মনে মনে, কেন মেয়েটা এখনো আমার উপর এতটা প্রভাব ফেলে? আমি তো ওকে ঘৃণা করতে চেয়েছিলাম। তিথি কান্নায় লাল হয়ে যাওয়া চোখ তুলে তাকালো। তার চোখে এখন কেবল ভয় নয়, একরাশ ঘৃণা আর পাহাড় সমান অভিযোগ। সে দেয়াল ধরে কোনো মতে সোজা হয়ে নাড়ানোর চেষ্টা করলো। তার গলার সেই লেটার পেনডেন্টটা তখন ঝাড়বাতির আলোতে চিকচিক করে উঠল, যেখানে স্পষ্ট করে লেখা কে। এটা কাবিরের দেওয়া উপহার ছিল 6 বছর আগে। কাবিরের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল। সে কি করতে চাচ্ছিল? নিজের স্ত্রীর সাথে সে এমন পশুর মতো আচরণ করলো। কাবির এক পা এগিয়ে গিয়ে তিথির হাত ধরতে চাইল। তিথি শোনো, আমি বুঝতে পারিনি, আমি সত্যিই তোমাকে চিনতে পারিনি। তিথি ঝটকা দিয়ে তার হাতটা সরিয়ে নিল। তার কণ্ঠস্বর এখন ভাঙা কিন্তু তীক্ষ্ণ। চিনতে পারেননি বলে আজ আমাকে পণ্য বানিয়ে ফেললেন। কাবির ভাইয়া, যদি আজ আমি আপনার স্ত্রী না হয়ে অন্য কোনো মেয়ে হতাম, তবে কি আপনি এভাবেই তার জীবনটা বিষিয়ে দিতেন? আপনার টাকা দ্বন্দ্ব কি এতটাই বড় যে মানুষের সম্মান আপনার কাছে সস্তা মনে হচ্ছে? কাবির কোনো উত্তর দিতে পারল না। তার সমস্ত অহংকার, তার পুরুষত্ব যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বাইরে থেকে পোমার ডাকাডাকি তখনও থামেনি, কিন্তু এই বন্ধ ঘরের ভেতরে এখন এক নতুন ঝড়ের সূচনা হচ্ছে, যেখানে একদিকে আছে কাবিরের গভীর অনুশোচনা আর অন্যদিকে প্রীতির ভেঙে যাওয়া বিশ্বাস। বাইরে পোমার অস্থির পায়চারির শব্দ শোনা যাচ্ছে। কাবির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো পায়ের তলায় মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। যে মানুষটা একটু আগেও নিজের অভিজাত্য আর ক্ষমতা দ্বন্দ্বে অন্ধ ছিল, এক মুহূর্তেই সে যেন পৃথিবীর সবচেয়ে তুচ্ছ মানুষে পরিণত হলো। সে তার নিজের স্ত্রীর চোখে নিজের জন্য শুধু ঘৃণা দেখতে পাচ্ছে। অতীত দিনটা ছিল উত্তপ্ত রোদে এক বিশেষ দুপুর। আলতাফ রহমান সাহেবের ড্রয়িং রুমে বসে
মারুফ আহমেদ আর তানিয়া মিতু গভীর আলোচনায় মগ্ন। আলতাফ সাহেবের স্ত্রী সারা ইয়াসমিনও সেখানে উপস্থিত। আলোচনার মূল বিষয় ছিল ১৯ বছরের জেদি তরুণ কাবির আর মাত্র ১২ বছরের চঞ্চল কিশোরী তিথি। কাবির তখন মেধাবী ছাত্র হিসেবে ইতালিতে স্কলারশিপ পেয়েছে। এই খবরটি আলতাফ রহমানের মনে একদিকে যেমন আনন্দ হচ্ছিল, অন্যদিকে এক অজানা সংখ্যা জাগাচ্ছিল। তিনি জানতেন কাবির একবার দেশের বাইরে গেলে তাকে আর ধরে রাখা কঠিন হবে। তাই বন্ধু মারুফ আহমেদের সাথে পরামর্শ করে তিনি এক চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন। যাওয়ার আগেই কাবিরকে বিয়ের বন্ধনে আবদ্ধ করতে হবে। কাবিরের মতামত নেওয়ার প্রয়োজন বোধ মনে করেননি আলতাফ রহমান। তার মতে বাবার সিদ্ধান্তই সন্তানের জন্য শিরোধ্যায়। মারুফ আহমেদও তার ঘনিষ্ঠ বন্ধুর প্রস্তাবে অমত করেননি। ফলে দুই পরিবারের সম্মতিতে অনেকটা গোপনে ১২ বছরের নাবালিকা তিথির সাথে ১৯ বছরের কাবিরের বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের আসরে কাবির যখন বসলো, তার চোখে ছিল পাহাড় সমান ক্ষোভ আর রাগ। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার বাবা তার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তাকে না জানিয়েই নিয়ে নেবেন। অন্যদিকে লাল বেনারসিতে মোড়ানো ছোট্ট তিথি তখন ঠিকমতো বুঝতেই পারছিল না তার সাথে আসলে কি ঘটছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই কাবিরের ভেতরকার জেদ অগ্নিগিরির মতো ফেটে উঠল। সে রাতেই কাবির সিদ্ধান্ত নিল সে এখানে আর এক মুহূর্ত থাকবে না। স্কলারশিপের সুযোগ আর বাবার উপর তীব্র অভিমান নিয়ে সে কাউকে কিছু না বলেই ইতালির উদ্দেশ্যে দেশ ত্যাগ করলো। পেছনে ফেলে গেল ১২ বছরের এক কিশোরী বধূকে, যার জীবনে বিয়ে শব্দটা তখন কেবলই একটা অর্থহীন খেলা মাত্র। ড্রয়িং রুমে থমথমে পরিবেশে মাত্রই বিয়ে পড়ানো শেষ হয়েছে। ১২ বছরের তিথি লাল বেনারসিতে জড়সড় হয়ে সোফায় বসে আছে। সে বুঝতেই পারছে না কেন সবাই এত গম্ভীর। সারা ইয়াসমিন কান্না ভেজা কণ্ঠে আলতাফ রহমানের উদ্দেশ্যে, ছেলেটা আজ ইতালিতে চলে যাচ্ছে আর আপনি আজই ওর গলায় এই বিয়ের জুয়েলটা ঝুলিয়ে দিলেন। একবারও কি ওর মনের কথা জানতে চেয়েছেন? এত তাড়া কিসের ছিল আপনার? আলতাফ রহমান কঠিন সুরে, আমি যা করেছি কাবিরের ভবিষ্যতের কথা ভেবেই করেছি। ও বাইরে গেলে ওকে বেঁধে রাখার একটা সুতো তো দরকার। এই বিয়ে ওকে একদিন শিকড়ে ফিরিয়ে আনবে। সারা ইয়াসমিন আর্তনাদ করে, শিকড় নয়, আপনি ওর মনে বিষ ঢুকিয়ে দিলেন। ১৯ বছরের একটা ছেলের উপর আপনি এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে ঠিক করলেন না। ঠিক সেই মুহূর্তে নিজের ট্রলি ব্যাগটা নিয়ে রুমে ঢুকলো কাবির। তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। সে সোজা তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। কাবির তীক্ষ্ণ ও বরফশীলতা সুরে, আপনার জেদ তো মিটল আব্বু। আপনার দেওয়া এই পরিচয়টা মানে বিয়ের কাবিননামা নিয়ে আজ থেকে আমার গলার ফাঁস হয়ে রইল। তবে একটা কথা শুনে রাখুন, এই বিয়ের খবর যেন এই বাড়ির ৪ দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে। বাইরের কেউ যেন জানতে না পারে যে ইতালিতে পড়তে যাওয়া কাবির বিবাহিত। এই সম্পর্ককে আমি কোনোদিন স্বীকৃতি দেব না। কথাটা বলেই কাবির দরজার দিকে পা বাড়ালো, কিন্তু দরজার কাছে গিয়ে সে আচমকা থমকে দাঁড়ালো। সোফায় বসে থাকা ছোট্ট তিথির দিকে সে একবার তাকালো। ১২ বছরের মেয়েটা বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। তার চোখ অবুঝ এক বিস্ময়। কাবির এক মুহূর্তের জন্য স্থির হয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে এলো। কোনো কথা না বলে এক ঝটকায় দৃষ্টি সরিয়ে নিয়ে সে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল সারা ইয়াসমিনের গুমড়ে ওঠা কান্না আর একটা নিষ্পাপ মেয়ের অনিশ্চিত ভবিষ্যৎ। বর্তমান তিথি নিজের হিজাবটা টেনে নিজেকে আবদ্ধ করার চেষ্টা করলো। তার কাঁপতে থাকা হাতগুলো বারবার পিন আটকাতে গিয়ে ব্যর্থ হচ্ছিল। কান্নায় তার চোখের কাজল লেপটে গেছে, কিন্তু সেই অবস্থাতেও তাকে এক ভীষণ চিহ্ন দেখাচ্ছিল। কাবির ধীর পায়ে এগিয়ে গেল। এবার আর হিংস্রতা নয়, তার চোখে ছিল গভীর অনুতাপ। সে নিচু স্বরে বলল, তিথি, আমি আমি সত্যি জানতাম না তুমি সেই ইতালিতে এতদিন একা থেকে হয়তো আমার ভেতরের মানুষটা মরে গিয়েছিল। আমাকে মাফ করে দাও। তিথি এক পলক কাবিরের দিকে তাকালো। সেই চোখে কোনো ভালোবাসা নেই, আছে কেবল একরাশ শূন্যতা। সে শান্ত সুরে বলল, চিনতে না পারাটা আপনার অপরাধ নয় কাবির ভাইয়া, কিন্তু একটা অচেনা মেয়েকে আপনি যেভাবে অপমান করছেন সেটা আপনার রুচির পরিচয় দিয়েছে। আজ আমার জায়গায় অন্য কেউ থাকলেও কি আপনি তাকে এভাবেই টাকার অফার করতেন?
কাবির কোনো উত্তর দিল না। সে অপরাধীর মতো মাথা নিচু করে রইল। তিথি কোনো মতে নিজেকে সামলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। লক খোলার আগে সে পেছন ফিরে শুধু একটুই বলল, ছোটবেলায় যে মানুষটার জন্য অপেক্ষা করতাম সে আপনি নন। আপনি একজন অপরিচিত মানুষ যার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তিথি দরজা খুলতেই প্রমা প্রায় আছড়ে পড়ল ভিতরে। তিথিকে এভাবে কাঁদতে দেখে প্রমা চমকে উঠল। তিথি, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? ভাইয়া কি কিছু বলেছে? তিথি কোনো উত্তর দিল না। সে প্রমাকে পাশ কাটিয়ে দ্রুত করিডোর দিয়ে নিচে নেমে গেল। প্রমা হতদম্ব হয়ে ঘরে ঢুকে দেখলো কাবির খাটের এক কোণে বিধ্বস্ত হয়ে বসে আছে। ভাইয়া, তুই কি তিথিকে কিছু বলেছিস? জানিস ও তোর জন্য কতটা পাগল ছিল? প্রমার প্রশ্নে কাবির শুধু শূন্য দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে রইল। বাইরের বসন্তের বাতাস এখন তার কাছে উত্তপ্ত আগুনের মতো মনে হচ্ছে। কাবির মনে মনে ভাবল, আমি কি হারিয়ে ফেললাম তাকে, যাকে পাওয়ার আগেই পাওয়ার অধিকার হারিয়েছি? তিথি দ্রুত করিডোরের দিকে নিচে নেমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখমণ্ডল মুছে নিল। মনের ভেতরে কালবৈশাখী ঝড় বইলেও সে চাইল না তার মা বাবা কিছু বুঝুক। সে তার ভেতরের কষ্টটাকে এক নিমেষে জেদে রূপান্তর করলো। মনে মনে বলল, দাঁড়ান কাবির রহমান কায়নাত, আপনি না আমাকে পণ্য ভেবেছিলেন, এবার দেখুন এই পণ্য আপনাকে কিভাবে নাচায়। প্রমা তিথিকে এক কোণায় টেনে নিয়ে গেল। প্রমার মুখ চোখে এখনো বিস্ময় আর কৌতূহল। সে ফিসফিস করে জিজ্ঞেস করলো, এই তিথি, সত্যি করে বলতো তুই ভাইয়ের রুমে ঢুকলি কিভাবে? আমি তো ভেবেছিলাম তুই আমার রুমে গিয়ে ঘুমিয়ে আছিস। তিথি একটা লম্বা শ্বাস ফেলে বলল, আরে তুই তো বললি 1634 পাসওয়ার্ড দিয়ে ঢুকে যেতে। আমি গিয়ে দেখি দরজা খুলে গেল। তারপর ভিতরে যা হলো, উফ। ওমা এবার হো হো করে হেসে উঠল। সে পেটে হাত দিয়ে হাসতে হাসতে বলল, আরে পাগলি, ওটা তো আমার রুমের পাসওয়ার্ড না, ওটা ভাইয়ার রুমের পাসওয়ার্ড। আমি তোকে ইচ্ছে করেই ভুল পাসওয়ার্ড দিয়েছিলাম যাতে তুই সরাসরি ভাইয়ার গুহায় গিয়ে পড়িস। আমি জানতাম ওই রোবট ভাইয়াকে বাইরে আনতে হলে তোকেই তার সামনে পাঠাতে হবে। তিথি চোখ বড় বড় করে তাকালো। তার মানে তুই সব জানতিস? তুই জানতিস সে কাবির ভাইয়া রুমে আছে? ওমা দুষ্টুমির হাসি দিয়ে বলল, অবশ্যই আমি চেয়েছিলাম তোদের এই 6 বছরের দূরত্বটা এক ঝটকায় শেষ হয়ে যাক। তো ভেতরে গিয়ে কি দেখলি? ইতালিয়ান সিও এর অবস্থা কেমন ছিল? তিথি এবার একটু লজ্জা পেলেও সেটা আড়াল করে বলল, তোর ভাইয়া তো আমায় চিনতেই পারেনি, উল্টো আমাকে ধমক দিয়েছিল। কিন্তু চিন্তা করিস না পোমা, তোর ভাইকে এমন নাচন নাচাবো যে সে ইতালির নাম ভুলে যাবে। আজকের গল্পটা এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।